বলি আপনি তো লক্ষ্মীপুরে আছেন, সরেজমিনে কি দেখছেন বন্যার পরিস্থিতি, আর ত্রাণ তৎপরতা কেমন দেখছেন? ত্রাণ নিয়ে কারো অভিযোগ আছে কিনা একটু জানাবেন আমাদেরকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমি এখন রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার চররুইতা গ্রামে। এই এলাকা কিন্তু তুলনামূলক কিছুটা উঁচু অঞ্চল, যার ফলেই কিন্তু আসলে এই এলাকাগুলোতে কিন্তু কিছুটা পানি নামতে শুরু করেছে। আমি যে সলিং সড়কটিতে এখন দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে কিন্তু দেখছি পানি কিছুটা নেমে পার্শ্ববর্তী যে বাড়িগুলো রয়েছে সেই বাড়ির মধ্যে কিন্তু আসলে পানি প্রবেশ করেছে ইতিমধ্যে, এবং সেটি কিন্তু সেইখানে আসলে পানি অবস্থান করছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে ত্রাণ পৌঁছেছে কিনা, তুলনামূলক এই এলাকাগুলো যেগুলো কিছুটা পানি কম, সেই এলাকাগুলোতে কিন্তু ত্রাণ শুরু থেকেই ছিল, কিন্তু অন্যান্য এলাকা, দুর্গম এলাকাতে আসলে সেই তুলনামূলক ত্রাণ কিছু কম রয়েছে। আমি যে বাড়িটিতে এখন অবস্থান করছি, এটি মোটামুটি এখন উঠোন জুড়ে পুরোটাই কিন্তু আসলে হাঁটু পানি, এবং আমি দেখছি যে ঘরের মধ্যেও কিন্তু কিছুটা পানি ঢুকে রয়েছে, অর্থাৎ সলিং থেকে যে পানিগুলো নেমেছে মূল সড়ক থেকে, সেটি কিন্তু বাড়ির মধ্যে অবস্থান করছে, বাড়ির ঘরের মধ্যে অবস্থান করছে। ফলে পুরোটাই কিন্তু এখনও যে পুরোপুরি বসবাসের উপযোগী সেরকমটি কিন্তু না। এই এলাকার মানুষজন যারা আসলে আপনার ঘরের ভেতরে আপনারা অবস্থান করছেন, আশ্রয় কেন্দ্রে কি ছিলেন নাকি বাড়িতেই ছিলেন? আশ্রয় কেন্দ্রে যাননি? জি না। পানি কতটুকু ছিল, মানে কত? ঘরের ভিতরে এক হাঁটু ছিল, আর এদিকে এক মাজা ছিল বাহিরে। এখন কিছুটা নামতেছে? এখন কিছুটা নামতেছে, কিন্তু কামগো এদিকে তো নামে না, যা ওসের দিকে একটু নামে। আর ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে মানুষের, সরকারি বেসরকারি? জি। খাবার দাবার আপনারা পাচ্ছেন? কিছু কিছু মানুষের শুকনা খাবার দিছে, আর কি ওর না রান্না খাবারের মতো কিছু দেয় নাই। শুকনা খাবার পাচ্ছেন, যেমনটা আসলে এই একজন গৃহকর্মী তিনি বলছিলেন যে তার বাড়ির ভেতরে পুরোটা পানি ছিল, সেটি কিন্তু এখন কিছুটা কমে আসতে শুরু করেছে, এবং এর মধ্য দিয়ে কিন্তু আসলে যে বসবাসের উপযোগিতা সেটিকে তারা আশা করছেন যে ফিরবে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আশ্রয় কেন্দ্রে তারা আসলে যাননি, আসলে এলাকার বেশিরভাগ মানুষই কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে যাননি, কারণ তারা আসলে এই এলাকা তুলনামূলক একটু কিছুটা পানি উঠেছিল। আমার পার্শ্ববর্তী জেলা ফেনীতে রয়েছে সহকর্মী শফিকুজ্জামান রুবেল, ফেনীতেও ভয়াবহ বন্যা হয়েছে। রুবেল জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ওয়ালি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানাচ্ছিলেন লক্ষ্মীপুরের পরিস্থিতি, আমি রয়েছি ফেনীতে। আমি কালিদাস পাহালিয়া নদীর সামনে আছি। দেখতে পাচ্ছেন এই নদীটির আগ্রাসী রূপ। আমি যদি একটু বলি যে নদীটি দেখান যতদূর চোখ যায়, মোটামুটি এই নদীর ভেতরের যে অংশটি দেখতে পাচ্ছেন, মূলত এখান থেকে প্রায় 200-250 গজ নদীটি কিন্তু ভেঙে এখানে আশেপাশে যেই বাড়িঘরগুলো ছিল সেই বাড়িঘরগুলো কিন্তু নদীগর্ভে চলে গিয়েছে। এখানে আমরা যখন এসছি, আমরা এই যে সদরের, মূলত ফেনী সদরের মধ্যেই একটি এলাকায় এখানের আশেপাশের লোকজন বলছিলেন যে এইরকম চিত্র এই নদীতে তারা কখনো দেখেননি। এই নদীটি হচ্ছে ফেনীর মুহুরী নদীর শাখা নদী হয়ে মূলত পানি প্রবাহিত হচ্ছে। তাদের জীবন দশায় মূলত এই নদী দিয়ে এইরকম পরিমাণের পানি কখনো বইতে দেখেননি। আমরা একটু কথা বলতে চাই, এখানে যিনি আছেন তিনি আসলে বলতে পারবেন সেই সময়ের পরিস্থিতি, যে এই নদী, আপনারা বলছিলেন যে নদীতে এরকম পানি কখনো দেখেননি, কিরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, আর কতটুকু জায়গা ভেঙেছে, কি পরিমাণ বাড়িঘর ভেঙে নিচ্ছে, একটু ছোট করে যদি বলেন। জি, আসসালামু আলাইকুম। আমাদের এখানে নদীটা ছিল একদম ছোট আকারে। এখানে আপনার ছোট আকারে ছিল, এই যে নদীর স্রোতের কারণে আমাদের এই নদী অনেক বড়, অনেক চড়া হয়ে গেছে। এখানে আপনার অনেকগুলো মসজিদ ছিল, আমাদের বাচ্চাদের খেলনা ছিল, খেলনার জায়গা ছিল, আমাদের মুরব্বীদের কবর ছিল, মসজিদ ছিল, সব চলে গেছে। এখান থেকে আজকে 2 দিনে নদীর পানিটা কমার পরে প্রায় এখান থেকে প্রায় 40 হাত আমাদের এখান থেকে সব ভেঙে চলে গেছে। আসলে শুনছিলেন যে এই 2 দিনে, মানে পানি কমার পরও, যখন পানি কম ছিল তখন যখন পানি টান দিল, তখন এই নদী কিন্তু মানে তুমুল আকারে ভাঙা শুরু করছে। এই ভাঙার ফলে আশেপাশে, নদীর আশেপাশের যে বাড়িগুলো রয়েছে তারা চরম বিপাকে পড়েছেন, তাদের ঘর বাড়ি নিয়েও চরম বিপাকে পড়েছেন। তো আমরা রয়েছে এইগুলো সারাদিন জানানোর চেষ্টা করব। তো সব মিলেই ছিল এই মুহূর্তে ফেনী থেকে আমরা চলে যাবো স্টুডিওতে। শফিকুজ্জামান রুবেল এবং হাসান ওয়ালি, দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।